নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমি প্রথম থেকেই বলে আসি যে ভাগ্যবার্তা এমন একটা প্রোগ্রাম, এমন একটা ব্যবস্থা, এমন একটা নিয়ম যেটা জীবনের চলার সঙ্গে সঙ্গী হয়ে গেছে। মানে যতদিন ভৃগুদা সুস্থ থাকবেন, ভৃগুশ্রী জাতক আপনাদের প্রিয় পণ্ডিতজি যতদিন একই রকম মানসিকতা নিয়ে এই সমাজকে শোধরানোর একটা আধ্যাত্মিক প্রয়াস সকালবেলায় কর, আমার ভীষণভাবে অন্তঃকরণ ছুঁয়ে যায় তার এই উদ্যোগকে। যে একজন মানুষ তার বাইরে চেম্বার থাকে, তার সব কিছু থাকে, সব কিছুকে ম্যানেজ করে, বাড়িতে পুজো আচ্চা সব কিছু ম্যানেজ করে তিনি সকালবেলা আপনাদের কাছে প্রত্যহ লাইভ রাশিফল, এটা মাথায় রাখবেন যে রাশিফল একদিনেরটা পুরনো হয়ে গেলে সেটা আবার নতুন করে চালিয়ে দেওয়া, রিপিট করা সেই অপশান নেই। সেই কারণের জন্য প্রত্যেক দিন আপনাদের জন্য এক্সক্লুসিভ রাশিফল আপনাদের জন্য থাকে। আসি একটা দ্বিতীয় কথায়, যে এই ভাগ্যবার্তা দেখছেন এরকম বহু মানুষ আছেন যাদের বয়স 45 থেকে 50 ঊর্ধ্ব। হতে পারে আপনাদের যে আপনারা চেম্বার অবধি এসে পৌঁছতে আপনাদের অসুবিধে হচ্ছে, হতেই পারে। তার জন্য কি আছে, এখন বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল মিডিয়া বা অনলাইনের একটা বিরাট গুরুত্ব রয়েছে। আমি বারবার করে আপনাদেরকে বলি যে যারা চেম্বারে আসতে পারবেন না, একই মানের একই ধরনের বরঞ্চ আরও বেটার অনলাইন ফেসিলিটি রয়েছে আপনাদের জন্য। অনলাইন ফেসিলিটি, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে যে আমি বাড়িতে বসে আমার প্রেডিকশন করাবো। কেন, ইমাজিন আপনি ধরুন কোচবিহারে বসে আছেন, আলিপুরদুয়ারে বসে রয়েছেন, ধরে নিন আপনি একদম প্রান্তিক বিধানসভা মেখলিগঞ্জে বসে রয়েছেন, আপনি ত্রিপুরায় বসে রয়েছেন, আপনি আসামে রয়েছেন, আপনি ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ যে কোনো শহরে রয়েছেন। আপনার ফ্লাইট ফেয়ারই তো অনেক যদি আপনাকে কলকাতায় চেম্বার এসে দেখাতে হয়, তাই না? আপনি সেখান থেকে বসে, বাড়িতে বসে অনলাইনে আপনার সম্পর্কে জানতে পারবেন, প্রেডিকশন নিতে পারবেন। এবার আপনি বলবেন যে যদি আমার তাহলে কোনো রেমেডি প্রয়োজন হয় কি হবে? আপনি বাড়িতে বসেই পেতে পারবেন। বাড়িতে বসেই আপনার পক্ষে রেমেডি পাওয়া সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে। মডার্ন ইনোভেশন হচ্ছে চারিদিকে। দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি যে টিভিতে অনেকে বলছেন যে আমি ধরো ব্যাঙ্গালোর থাকি, আমার টিভিতে আমি দেখতে পাচ্ছি না। একটা ওয়ান অ্যান্ড অনলি অপশান হচ্ছে আপনার সেলফোন। সেলফোনের মাধ্যমে আপনি আসাম, ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো স্টেটে থাকুন না কেন, ফোনের মাধ্যমে আপনি সিটিভিএনকে অ্যাভেল করতে পারেন। কিভাবে? ফেসবুক অ্যাপে চলে যাবেন, যারা একটু বয়স্ক, না পারলে বাড়ির ইয়াঙ্গারদের বলুন, ওরা সেট করে দেবে। ফেসবুকে যাবেন, সেখান থেকে আপনি সিটিভিএন একেডি প্লাস লিখে উপরে সার্চ বাটনে লিখবেন, চ্যানেলটা চলে আসবে। ফলো করে দিলে আপনার ফোনের মাধ্যমে আপনি শুনতে পারবেন। আপনি ইয়ারফোন লাগিয়ে শুনুন না আপনার অনুষ্ঠান ভাগ্যবার্তা প্রত্যেক দিন, ইউটিউবে এই অনুষ্ঠান দেখতে পারবেন। আসুন এবার আপনারা মানে কত দ্রুত আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন তার একটা রাস্তা বলে দিলাম। কিন্তু এই জীবন আধ্যাত্মিকতার সন্ধান কি করে পাবে, ঈশ্বর কি করে লাভ করবে, এটা আমার মতো সামান্য মানুষের পক্ষে বলা বা বোঝানো সম্ভব নয়। আমি সেই কারণের জন্য এই অনুষ্ঠানের বাকি অংশের পুরো দায়িত্ব এই অনুষ্ঠানের কাণ্ডারি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজির ওপরেই ছাড়লাম। আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আজকের থাকবে আধ্যাত্মিক কথায় প্রভু জগন্নাথ দেবকে নিয়ে বলবো। প্রথমে আজকের থাকবে গোচরের একটি মহাযোগ নিয়েও আজকে বলবো। আজ হচ্ছে সকাল 10টা 6 মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজ সূর্য সিদ্ধান্ত মতে নিত্যযোগের আজ হচ্ছে ব্যতিপাত যোগ। আজকের গোচরের আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 20 থেকে 1টা 8 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 10টা 3 থেকে 11টা 43 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে রবি প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে।
শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে রবি 1 মাস থাকবে, অর্থাৎ আগামী 16ই আগস্ট পর্যন্ত। এবং রবি এবং এই বৃহস্পতির সংযোগ স্থাপন করবে। রবি এবং বৃহস্পতির সংযোগকে আমরা বলি যে গুরু আদিত্য যোগ। গুরু আদিত্য যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। যদি কখনো বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি থাকে, বা রবি যদি স্বক্ষেত্রস্থ তুঙ্গি থাকে, তাহলে গুরু আদিত্য যোগের সুফল পাওয়া যায়। যেমন রবি যদি কখনো মেষ রাশিতে থাকে, বৃহস্পতিযুক্ত অবস্থা থাকে, রবি যদি সিংহ রাশিতে বৃহস্পতিযুক্ত অবস্থায় থাকে, আবার মীন রাশিতে বা ধনু রাশিতে বৃহস্পতিযুক্ত রবি থাকে, বা কর্কট রাশিতে বৃহস্পতিযুক্ত বা রবিযুক্ত থাকে জন্মকালীন কোনো জাতক জাতিকার, তাহলে এই গুরু আদিত্য যোগের সুফল মেলে। গুরু আদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ। রবি কর্মকারক গ্রহ, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবির একটি রাশিচক্রে রবির ভূমিকা কিন্তু সাংঘাতিক। কারণ রবি যদি শুভাবস্থা না থাকে, সেই জাতক জাতিকা কিন্তু সে তার জীবনে কিন্তু কর্মের দিক থেকে সেভাবে সাফল্য আসে না। কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি। রবি যদি শুভাবস্থা থাকে, তার পিতার উন্নতি ঘটে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। তেমনি বৃহস্পতি হচ্ছে দেবগুরু কারক গ্রহ। বৃহস্পতি কর্ম, ভাগ্য, সন্তান, অর্থ সব কিছু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই দুটি গ্রহের সংযোগ, এবং এই দুটি গ্রহ হচ্ছে মিত্র গ্রহ। রবি এবং বৃহস্পতির মধ্যে সম্পর্ক হচ্ছে মিত্র। অর্থাৎ রবি বৃহস্পতির এই সম্পর্ক যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, অত্যন্ত সুফল মেলে। সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা হয়। দেখা যায় তারা মূলত চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায়, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়, বা পেশাগত জীবনেও কিন্তু তারা সাফল্য পায়। এবং রবি বৃহস্পতি যোগের জাতক জাতিকাদের মূলত দেখা যায় প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে, রাজনৈতিক ক্ষেত্রেও সাফল্য আসে। এছাড়া দেখা যায় অনেক রাষ্ট্র নেতার জন্মছকেও কিন্তু রবি বৃহস্পতি এই গুরু আদিত্য যোগের বিশেষ করে তারা কিন্তু ফল পেয়ে থাকে রবির মহাদশা এবং বৃহস্পতির মহাদশায়। গুরু আদিত্য যোগের যদি রবি এবং বৃহস্পতির সহাবস্থান যদি স্বক্ষেত্রস্থ বা তুঙ্গিভাবে থাকে, যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী পঞ্চম ভাব বা নবম ভাবে থাকে, এবং সে পঞ্চম ভাবে নবম ভাবের থাকার দরুন বৃহস্পতি বা রবির মহাদশায় জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে, এবং জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে। গুরু আদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ। গোচরে এই গুরু আদিত্য যোগের জন্য আগামী 16ই আগস্ট পর্যন্ত তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল। আবার বলবো, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আসবে। অর্থনৈতিক দিক থেকে, কর্মজীবনের দিক থেকে অত্যন্ত শুভ, কিন্তু আগামী 16ই আগস্ট পর্যন্ত। কারণ গোচরে এই গুরু আদিত্য যোগের ফল কিন্তু অত্যন্ত শুভ। আচ্ছা, এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের
লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং বিশ্বরাশি জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না এবং শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, শারীরিক মানসিক প্রতিকূলতা। কন্যা রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনে নতুন চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত শত্রু দ্বারা কোনো রকম আপনার ক্ষতি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। দেখুন একজনের ফোন রয়েছে, নিনি। হ্যালো, কে আছেন ফোনে? নমস্কার স্যার, আমি পণ্ডিতের সাথে কথা বলতে চাই। হ্যাঁ পণ্ডিতজি, আমার নাম পরি হালদার। আপনি কোথা থেকে বলছেন আমাকে একটু জানান আগে। আমি বউবাজার থেকে। বউবাজার, কলকাতা তো? হ্যাঁ। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানতে চাইবেন আপনি? আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 20/6/2007।
20/6/2007। 7 আচ্ছা 2007। তোমার নিজেরই, তোমার নিজের ছক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো টাইম। বিকেল 4:55। বিকেল 4:55। আচ্ছা, জন্মস্থান কি কলকাতায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার বুধবার জন্ম তো? হ্যাঁ। রাশি লগ্ন জানতে? রাশিটা আমি জানি সিংহ রাশি। হ্যাঁ সিংহ রাশি, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার একটু জন্মছক নিয়ে আমি আসছি। তোমার কেরিয়ার কী হবে? তোমার 2007 সালে জন্ম, খুব অল্প বয়স। অনেক দিন বাদে এরকম অল্প বয়সের একটা মেয়ের ছক পেলাম। হ্যাঁ মানে অনলাইনে তো পাওয়া যায় না, অনলাইনে সবাই গার্জিয়ানরা ফোন করে। একদম। আচ্ছা তোমার জন্মকালীন বুধ এবং বৃহস্পতি গ্রহ রেক্টোগেট অবস্থায় ছিল। মঙ্গল তোমার স্বক্ষেত্রে, বুধও স্বক্ষেত্রে, আর লগ্নেই বৃহস্পতির অবস্থান। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। সপ্তম, অষ্টম, নবমভাবে শুক্র, শনি, দশমভাবে চন্দ্রকেতু। আচ্ছা জন্মছকে বুধাদিত্য যোগও আছে। সপ্তম, অষ্টম। তোমার কি কেরিয়ার আর পড়াশোনা নিয়ে প্রশ্ন তো? আচ্ছা ধরো 1 মিনিট জন্মছকে এখন বর্তমান দশাটা দেখে নিচ্ছি। আচ্ছা ছক অনুযায়ী তোমার চলছে এখন শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে তোমার সপ্তমপতি, নবমভাবে অবস্থান করছে। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু পড়াশোনা যোগা ভালো। হ্যাঁ এই ধরনের জন্মছকে উচ্চশিক্ষা হয়, কারণ তোমার পঞ্চমপতি পঞ্চমভাবে দৃষ্ট। কিন্তু তোমার জীবনে এই শুক্রের মহাদশা নানারকম বাধা বিড়ম্বনা আসবে। পড়াশোনার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসতে পারে, খুব সতর্ক থাকবে। হ্যাঁ কারণ পঞ্চমপতি পঞ্চমে দৃষ্ট থাকলেও পঞ্চম ভাবটা কিন্তু পাপগ্রহ মধ্যগত, এটা ভালো নয়। অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগত থাকার জন্য অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনাও আসে। আর তোমার কর্মপতি কারকগ্রহ হচ্ছে রবি। কর্মপতি কারকগ্রহ রবি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট আছে। কর্মপতি হচ্ছে তোমার রাশির অষ্টমভাবে আছে, এবং রবি বুধের বুধাদিত্য যোগও আছে, সেটা কিন্তু অষ্টমভাবে। ঠিক আছে। আর তোমার ভালো সময়টা আসবে 2028 সালের মে মাস থেকে, রবির মহাদশা থেকে। তোমার কি প্রশ্ন আছে বলো? হ্যাঁ বলো। পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছি। নতুন কলেজে ভর্তি হয়েছি এই বছরে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি পড়াশোনাটা কি চালাতে পারবো? কারণ আর্থিক দিক থেকে খুবই পিছিয়ে আমার ফ্যামিলির লোক, মানে লোকের কাছ থেকে চেয়ে চিনতে টাকা পয়সা নিয়ে পড়াশোনা করতে হচ্ছে আমাকে, আমার এখন যে পজিশনটা আমি দাঁড়িয়ে আছি। মানে খুবই কষ্টে, মানে এখন কি বলুন তো, আমাদের বেঁচে থাকাটা মানে খুবই কষ্টের বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার বাবার প্রচুর জায়গা থেকে অনেক ধার দেনা করে রাখা, তো সেই টাকা শোধ করতে করতে আমাদের জীবন হাফ শেষ হয়ে যাচ্ছে। তো এবার কি আমি পড়াশোনাটা কি চালাতে কি পারবো? তোমার পড়াশোনা চালাতে পারবে, তুমি চেষ্টা করো। হ্যাঁ তুমি পারবে চালাতে, তোমার বাধা বিড়ম্বনার মধ্যে দিয়েও হলেও পড়াশোনা হবে তোমার। হ্যাঁ আর তোমাকে একটা কথা মনে রাখবে, তুমি 28 সালের মে মাস পর্যন্ত তুমি ধৈর্য ধরতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে। 28 সালের মে মাস, 28 সালের মে মাসের পর থেকে আমি জানি না তোমার কিন্তু খুব ভালো সময় আসবে। কিভাবে আসবে আমি জানি না, কারণ হচ্ছে আমি তো অ্যাস্ট্রোলজার, আমি অ্যাস্ট্রোলজি ওয়েতেই বলবো। কারণ তোমার সে সময় আসবে রবির মহাদশা। রবি তোমার কর্মপতি, এবং রবি হচ্ছে তোমার জন্মছকে বর্গোত্তম আছে। তার মানে 28 সালের পরের কর্মপ্রাপ্তির একটা যোগ, কর্মপ্রাপ্তির যোগ আছে। আর তুমি চেষ্টা করবে, তুমি পেশাগত পড়াশোনা যদি চিন্তা ভাবনা করতে পারো অত্যন্ত ভালো, অর্থাৎ ল পড়তে পারলে ভালো হয়, প্রফেশনাল স্টাডি। হ্যাঁ পেশা। আচ্ছা হ্যাঁ পেশাগত পড়াশোনার চিন্তা ভাবনা করো, তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কারণ বুধ তোমার স্বক্ষেত্রে আছে, এবং কর্মকারক গ্রহ হচ্ছে রবি বর্গোত্তম আছে। যার কর্মপতি রবি বর্গোত্তম থাকে
এবং রবির মহাদশা শুরু হবে, তার কিন্তু পেশায় সাফল্য আসে। হ্যাঁ, মানে ও যদি আইন নিয়ে পড়াশোনা করে, নামই আইনজ্ঞ হবে। ল নিয়ে পড়াশোনা করলে তোমার জীবনে সাফল্য আছে, চিন্তা করতে হবে না। তো একটু ধৈর্য ধরতে হবে। 34 সাল থেকে 44 সাল আসবে তোমার চন্দ্রের মহাদশা। চন্দ্র হচ্ছে তোমার ভাগ্যপতি কারক গ্রহ, অত্যন্ত শুভ। ভাগ্যপতি কর্মস্থানে আছে। আমি জানি না তোমার আর্থিক সমস্যা থাকতে পারে, কিন্তু জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে, এইটুকু আমি বলতে পারি। কীভাবে হবে জানি না, তোমাকে ভাগ্য তোমাকে পথ দেখাবে একটা সময়। বাহ, বেশ। আজকে তোমার জন্য আশা করি এই সাজেশনটা জীবনে চলার পথে, তুমি তো লড়াই করছোই, বাই দ্য ওয়ে, লড়াই তো করছোই, কিন্তু আমার মনে হয় যে এই লড়াইয়ের সাফল্য আসবে। ভৃগুদন্ত তো সেইটুকু আশ্বাস তোমায় দিতে পারলেন। সেটা 28 সাল থেকে তোমার চাকরি প্রাপ্তি এবং পরবর্তীকালে তোমার জীবনের উন্নতি হবেই। ঠিক আছে, একটু লড়াই করো যেভাবে করছো। আচ্ছা, এবার আমরা আবার কিন্তু এবার থ্যাংক ইউ তোমায়। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় বাবা মাকে নিয়ে চেম্বারে আসতে পারো। তুমি হাতিবাগানের চেম্বারে আমার আসতে পারো, কাছাকাছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাকে চেষ্টা করবো আর একটু গাইড দেওয়ার, তোমার ভিজিট দিতে হবে না। যাই হোক, আজকে আসবো জগন্নাথ দেব এবং কোহিনূর নিয়ে। আগের একটি পর্বে জগন্নাথ দেবের ধন দৌলত নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কোহিনূরের কথা উল্লেখ হয়েছিল। তবে কোহিনূর এবং জগন্নাথ দেবের সম্পর্ক ঐতিহাসিক এবং বেশ তাৎপর্যপূর্ণ, তাই আজ বিস্তারিতভাবে আলোচনা করব। সকলেই জানেন যে কোহিনূরের যাত্রা গোলকুন্ডায় শুরু হয়েছিল এবং মুঘল, দিল্লি, পারস্য এবং আফগানিস্তান পৌঁছেছিল। তারপর 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে শিখ সাম্রাজ্যের প্রথম শাসক মহারাজা রঞ্জিত সিং কোহিনূর অধিকার করেন ও তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী রাজা দিলীপ সিংহর হাত থেকে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের রানী কোহিনূর উপহার হিসেবে পান। মহারাজা রঞ্জিত সিং 1839 সালে তার মৃত্যুর আগে হীরাটি পুরীর জগন্নাথ মন্দিরে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু মহারাজার অধীনে থেকেও পাঞ্জাবের তৎকালীন কিছু ক্ষমতাবান আমলা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু ইতিহাস বইয়ে মহারাজার রঞ্জিত সিং কর্তৃক পুরীর জগন্নাথ মন্দিরের কথা বা কাছে কোহিনূর বন্ধক হওয়ার বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। মহারাজা রঞ্জিত সিং তার ইচ্ছে প্রকাশ করে কোহিনূরকে জগন্নাথ মন্দিরে দান করার জন্য একটি উইলকে লেখেন এবং যাকে ভিত্তি করে আজও পুরীর মন্দির কর্তৃক কোহিনূর তাদের বলে দাবি করে আসছেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় আইনি লড়াইও লড়তে তারা প্রস্তুত। রঞ্জিত সিং নিজেই মারা যান তার শেষ ইচ্ছে অপূর্ণ রেখে, এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে তার নাবালক এর কাছ থেকে, উত্তরাধিকারীর হাত থেকে কোহিনূর এক প্রকার ছিনিয়ে নেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এখন প্রশ্ন জাগে, মহারাজা রঞ্জিত সিং মূল্যবান কোহিনূর দেওয়ার জন্য জগন্নাথ মন্দির বেছে নেওয়ার কারণ কি? আসলে বাঙালিদের মতন শিখদের সাথেও জগন্নাথ দেবের রয়েছে বিশেষ সম্পর্ক। উড়িষ্যার সাথে শিখদের এই নিবিড় সংযোগ প্রথমে গুরু নানকের সময় শুরু হয়। শোনা যায় গুরু নানক একবার জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন এবং অন্য ধর্মের হওয়ায় তিনি প্রবাসী থাকার পাননি। পরে পুরীর সমুদ্র সৈকতে তারা যখন অভুক্ত অবস্থায় ছিলেন, তখন প্রভু জগন্নাথ তাদের নিজের ভোগ পাঠিয়ে তাদের সেবা করেন। তারপরে গুরু গোবিন্দ সিংয়ের সময়ও শিখ ধর্মের মানুষরা জগন্নাথ দেবের বিশেষ কৃপার পাত্র ছিলেন। আজও সেই পরম্পরা চলছে। তাই মহারাজা রঞ্জিত সিং তার দখলে থাকা সবচেয়ে দামি রত্ন কোহিনূর পুরীর জগন্নাথ মন্দিরে দিয়ে যেতে চেয়েছিলেন। আচ্ছা, সময় শেষ, এসব অজানা কথা। হ্যাঁ, অনেকক্ষণ আগেই সময় আমাদের শেষ হয়েছে। যাই হোক, এই কোহিনূর গল্প আমরা শুনলাম। নিশ্চিতভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখনই অনুষ্ঠান শেষ করছি। রাত ঠিক 9টায় ভৃগুদার সঙ্গে আবারও আমাদের তার বিশেষ অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার। নমস্কার।